প্রশ্নোত্তরের করোনা ভাইরাস অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আফসার উদ্দিন। আমরা প্রতিদিন করোনা সংক্রান্ত আপনাদের যে কোনো প্রশ্ন উত্তর আমাদের সাথে থাকা একজন বিশেষজ্ঞ ডাক্তারের মাধ্যমে উত্তরগুলো দিয়ে থাকি। সেই ধারাবাহিকতায় আজও আমাদের সাথে একজন ডক্টর আছেন, ডক্টর SM আব্দুল্লাহ আল মামুন। তিনি এভারকেয়ার হসপিটালের সিনিয়র কনসালটেন্ট এবং কোঅর্ডিনেটর রেসপিরেটরি মেডিসিন বিভাগের। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের শোতে। আমরা মূলত যেই চিত্রটি দেখতে পাচ্ছি যে সারা বিশ্বে আমরা যে করোনা ভাইরাসের পিক পয়েন্ট আমরা দেখেছি এরই মধ্যে, সেই পিক পয়েন্টের দিকে বাংলাদেশের চিত্র কিন্তু এগোচ্ছে এবং প্রতিদিন আমরা দেখছি যে রেকর্ড সংখ্যক মৃত্যুর হার দেখছি, রেকর্ড সংখ্যক আক্রান্তের হার দেখছি। একটা কমন প্রশ্ন সবার, যে আসলে আর কতদিন থাকবে করোনা ভাইরাস, কি মনে হচ্ছে বাংলাদেশে? ধন্যবাদ আফসার আপনাকে এবং আপনার মাধ্যমে আমাদের সকল দর্শক শ্রোতাকে। আমরা এখন একটি ওয়ার্ল্ড প্যান্ডেমিক ক্রস করছি। সারা বিশ্বে আজকে এই অসুখটা একটা লেভেলে ক্রস করে আবার আস্তে আস্তে নামা শুরু করেছে, যেটাকে পিক থেকে আমরা ডাউনওয়ার্ড ট্রেন্ডটা দেখছি। বাংলাদেশে এই অবস্থাটা এখনও বিরাজ করছে এবং বাংলাদেশে এখনও কিন্তু আমরা পিকে পৌঁছাই নাই এবং বিভিন্ন তথ্যপাত্র আমরা বিবেচনা করে দেখতে পাই এটা এ মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম দিকে এটা পিকে পৌঁছাবে। অর্থাৎ এখনও 2 থেকে 3 সপ্তাহ সময় লাগবে পিকে পৌঁছাইতে। এরপরে এটা একটা যেটাকে বলা হয় প্লেটো ফেস, স্থির থাকবে, কিছুদিন একই রকম পাওয়া যাবে, এরপর এটা আস্তে আস্তে ডাউন স্ট্রেন হয়ে একসময় বেজ লাইনের কাছাকাছি আসবে। এটাই নর্মাল ট্রেন অফ এনি ইনফেকশাস চেইন, যেগুলো ইনফেকশন প্যান্ডেমিকগুলো হয় সেগুলোর চেইন এরকম। কারণটা কি, এই সময়ের মধ্যে আস্তে আস্তে যারা ইনফেক্টেড হচ্ছে, ইনফেক্টেডের মধ্যে আমরা তো জানি ভেরি মিনিমাম আমরা সিমটোমেটিক পাচ্ছি, বেশি সিমটম নিয়ে হসপিটালে আসছে। জি ধন্যবাদ। আমরা একটু এখানে থামবো। আমাদের এই মুহূর্তে প্রধানমন্ত্রীর বক্তব্যে আমরা যাব। মূলত 50 লাখ পরিবারকে নগদ অর্থ সহায়তার অনুষ্ঠানের এই মুহূর্তে প্রধানমন্ত্রী উদ্বোধন করছেন এবং বক্তৃতা দিচ্ছেন। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। তখনই আমরা বিভিন্ন গণমুখী পরিকল্পনা নিই। বিশেষ করে আমাদের দেশের একেবারে নিম্ন স্তরে মানুষগুলি যারা পড়েছিল, যাদের কোনো খবরই কেউ রাখতো না, যারা ক্ষুধার্ত, যারা শোষিত, যারা বঞ্চিত, যারা একবেলা খেতে পায় না, দুর্ভিক্ষ লেগে থাকতো, মন্দা লেগে থাকতো, মানুষ ক্ষুধার জ্বালায় ভিক্ষা বৃত্তি ছাড়া আর কোনো পথ তাদের ছিল না, লেখাপড়ার সুযোগ ছিল না, স্বাস্থ্যসেবার সুযোগ ছিল না। যেভাবে এদেশে মানুষ কষ্ট করেছে, আমরা 21 বছর পর সরকারে এসে চেষ্টা করেছিলাম সেই সব একেবারে সমাজের নিম্নস্তরে পড়ে থাকা মানুষগুলি তাদের ভাগ্য পরিবর্তনে, আর সেদিকে লক্ষ্য রেখে আমরা সামাজিক সুরক্ষার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন শুরু করি। যেমন বয়স্ক ভাতা, বিধবা ভাতা থেকে শুরু করে নানা ধরনের সহযোগিতা আমরা দিতে শুরু করি। এটা আমাদের আসলে আমরা আমাদের নিজস্ব চিন্তাভাবনা, আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগ, আমরা জনগণের জন্যই কাজ করেছি। যে সংগঠন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের হাতে করা সংগঠন, এবং আমাদের নীতি আদর্শই হচ্ছে দেশের শোষিত বঞ্চিত মানুষের ভাগ্য পরিবর্তন করা। তার সেই নীতি, তার পথ অনুসরণ করেই আমরা পদক্ষেপ নিয়েছিলাম। একটা বিধ্বস্ত বাংলাদেশের দায়িত্বভার 3 জন হাতে নেন। একটি টাকা তখন কোনো সঞ্চয় ছিল না, আমাদের দেশে রিজার্ভ মানি ছিল না। সেই অবস্থায় তিনি মানুষকে আর্থিক সহায়তা দিয়েছেন, প্রতি ঘরে ঘরে তিনি রিলিফ পৌঁছে দিয়েছিলেন। তখন কিন্তু রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা ছিল না। আমাদের আওয়ামী লীগের নেতাকর্মীরা নৌকায় করে করে সেই দূর দূরান্তর অঞ্চলে মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌঁছে দিয়েছিল। সে ত্রাণের মধ্যে শুধু খাদ্য ত্রাণ না, মানুষের ঘরবাড়ি ছিল না, রান্না করার হাঁড়ি পাতিল ছিল না, থাকার জায়গা ছিল না, কাপড় চোপড় ছিল না। স্কুলে, কলেজে, ইউনিভার্সিটিতে মানুষকে, ছাত্রছাত্রীদের জন্য কাপড়ের ব্যবস্থা করা, গ্রামে গ্রামে কাপড়ের ব্যবস্থা করা, শীতের কম্বলের ব্যবস্থা করা, হাঁড়ি পাতিল থেকে শুরু করে এমন কিছু নেই যা রিলিফের দেয়া হয় নাই। এত অল্প সময়ের মধ্যে আমাদের বন্ধু প্রতিম দেশগুলির সহায়তায় তিনি এই কাজগুলি করেন এবং যোগাযোগ ব্যবস্থা পুনর্বাসন করেন। সেই সাথে বাংলাদেশকে, এই ছোট্ট একটা ভূখণ্ড, অধিক জনসংখ্যা, তাদের ভাগ্য পরিবর্তনের পরিকল্পনাও তিনি নিয়েছিলেন, কিন্তু কার্যকর করে যেতে পারেননি।
যখনই আওয়ামী লীগ সরকার এসেছে আমরা তার পদাঙ্ক অনুসরণ করে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি এবং যার সুফল এই দেশের মানুষ পেতে শুরু করেছিল। কারণ আমি এটুকু অন্তত দাবি নিয়ে বলতে পারি যে আওয়ামী লীগ যখন সরকারে আসে বাংলাদেশে মঙ্গা থাকে না, দুর্ভিক্ষ থাকে না, অন্তত আমরা সেটা নিয়ন্ত্রণ করতে পেরেছি, মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার সক্ষমতা অর্জন করতে সক্ষম হয়েছিলাম। এবারে 2008-এ যখন আমরা নির্বাচনে জয়ী হই এবং দ্বিতীয়বার সরকার আসি তখন থেকে আমরা আরও ব্যাপকভাবে কাজ শুরু করি এবং বাংলাদেশ এগিয়ে যাচ্ছিল। আমাদের প্রবৃদ্ধি আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন যে সর্বোচ্চ প্রবৃদ্ধি 8.15 আমরা অর্জন করেছিলাম। আমাদের লক্ষ্য ছিল আমরা আরও আগে যাব। দারিদ্র্য সীমা আমরা 20.5 ভাগে নামিয়ে এনেছিলাম, যা প্রায় 41 ভাগ ছিল, সেখান থেকে আমরা কমিয়ে দিয়েছিলাম। আমাদের টার্গেট, আমার লক্ষ্য ছিল আমরা মুজিব বর্ষ উদযাপন করছি 2020 সাল, আর 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী। কাজে এই বছরের মধ্যেই আমরা আমাদের এই দারিদ্র্যের সীমা আরও কয়েক ভাগ আমরা কমিয়ে নিয়ে আসব। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমরা যখন আমাদের সেই পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছি তখন আসলে এমন একটা মানে অদৃশ্য একটা শক্তির প্রভাব এবং তার আঘাত, যেটা কেউ চোখে দেখে না, জানে না, কিন্তু তার ফলে আজকে সমগ্র বিশ্ব একেবারে স্থবির হয়ে গেছে। অর্থনৈতিকভাবেই শুধু না, অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, সবভাবেই আজকে সারা বিশ্ব আক্রান্ত এবং হাজার হাজার মানুষও মারা গেছে। এমনকি আমার দেশেও অনেকে মৃত্যুবরণ করেছে, আমাদের প্রায় 250-র মতো লোক এ পর্যন্ত মৃত্যুবরণ করেছে। কিন্তু পৃথিবীর উন্নত দেশগুলিতে যেখানে দিনে হাজার হাজার মানুষ এই করোনা ভাইরাসের কারণে মৃত্যুবরণ করেছে, যারা মৃত্যুবরণ করেছে আমি তাদের আত্মার শান্তি এবং মাগফিরাত কামনা করছি। সন্তপ্ত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তবে শুধু বলবো যে এই যে একটা অদৃশ্য শক্তির হঠাৎ আক্রমণ, যার ফলাফল আজকে সারা বিশ্ববাসী কিন্তু ভোগ করছে, সকলেই কিন্তু আজকে বিপর্যস্ত। এই অবস্থায় বাংলাদেশে আমাদের ভূখণ্ডের দিক থেকে আমরা ছোট, কিন্তু জনসংখ্যার দিক থেকে অনেক বেশি। সে অবস্থা আমাদের দেশের মানুষের কিভাবে তাদের খাদ্যের নিরাপত্তা, তাদের জীবন মান নিশ্চিত রাখা, তাদের জীবনটাকে সচল রাখা, আমাদের অর্থনীতিটাকে গতিশীল রাখা আমরা কিভাবে করতে পারি, সেই চিন্তাটাই সবসময় আমাদের মাঝে রয়েছে। আমরা শুরু থেকে বিভিন্ন পদক্ষেপ নিয়েছি বলেই হয়তো আমরা অন্যান্য দেশ যেভাবে মানে মৃত্যুর ঘটনা ঘটেছে বা আক্রান্ত হয়েছে আমরা সেটা কিন্তু অনেক নিয়ন্ত্রণে রাখতে পেরেছি। তবে কতদিন একটা মানুষকে আমরা আটকে রাখতে পারি? মানুষের জীবনের প্রয়োজনটা অনেক বেশি, মানুষের ক্ষতি হবে, মৃত্যু হবে সেই চিন্তা করে তাদের যতই আমরা আটকে রাখি না কেন, ক্ষুধার জ্বালাটা তার থেকে অনেক বেশি। মানুষের পেটে ক্ষুধার অন্ন যোগাতে হবে, তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে, তাদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তাদের জীবনমান চলমান রাখতে হবে। ছোট ছোট শিশুরা কতদিন ঘরে বসতে হবে, তাদের লেখাপড়ার সুযোগ করতে হবে, তাদের শিক্ষার পরিবেশটা তৈরি করতে হবে। কিন্তু আমি আগে বলছি এমন একটা অদৃশ্য শক্তি, এই শক্তি মোকাবেলা কিন্তু কোনো বিশ্বই পাচ্ছে না। যত শক্তিধর দেশ হোক, যত অস্ত্রের দিক থেকে শক্তি, অর্থের দিক থেকে শক্তি, এরকম বহু শক্তিধর দেশ ইতিপূর্বে আমরা দেখেছি। কিন্তু এই করোনা ভাইরাস বা কোভিড-19 এমন এক শক্তি নিয়ে এসেছে যেখানে সব শক্তি পর্যদস্ত হয়ে গেছে। এদের কাছে সকলকেই সারেন্ডার করতে হয়েছে। সেটাই হলো সব থেকে এক দুর্ভাগ্য বিশ্বের জন্য। তবে লাভবান হয়েছে প্রকৃতি। যেখানে বিশ্ব জলবায়ু পরিবর্তনের ফলে যেখানে পরিবেশ নষ্ট হচ্ছিল, প্রতিবেশ নষ্ট হচ্ছিল, যেটা নিয়ে নানা চিন্তা ভাবনা অনেক কিছু হচ্ছিল, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যখন এই করোনার প্রভাবে আজকে জীবনযাত্রা সম্পূর্ণ অচল, তখন প্রকৃতি কিন্তু তার আপন গতিতে হেসে খেলে উঠছে। এটাই একটা অদ্ভুত ব্যাপার ঘটে গেছে সারা বিশ্বে। এই ঘটনা কিন্তু পৃথিবীর কোথাও আর কোনোদিন ঘটেনি। এর পূর্বে আমরা অনেক বিশ্বযুদ্ধ কাহিনী জানি বা অনেক ধরনের মহামারীর কাহিনী জানি, দুর্ভিক্ষের কাহিনী জানি, কিন্তু এবারের বিষয়টা কিন্তু সম্পূর্ণ একটু ভিন্নধর্মী। এই অবস্থার মধ্যেও বাংলাদেশের মানুষের জন্য আমরা কি করতে পারি? আমাদের দুর্ভাগ্য যে আমাদের প্রবাসে প্রায় 450-র উপর বাঙালি মৃত্যুবরণ করেছে। এটা অত্যন্ত দুঃখের বিষয়।
আমাদের দেশে আমার মানুষকে সুরক্ষিত রাখার জন্য অনেক চেষ্টা করে যাচ্ছি, আমার মানুষকে আহ্বান জানাচ্ছি এবং আমি ধন্যবাদ জানাই তারা আমাদের আহ্বানে সাড়া দিচ্ছেন এবং সেভাবে তারা মেনে চলছেন। এবং আমি আবারও বলবো যে আমাদের স্বাস্থ্য অধিদপ্তর থেকে স্বাস্থ্য সুরক্ষা করবার জন্য যে নির্দেশনাগুলি দেওয়া হচ্ছে সেগুলি সবাই মেনে চলবেন, সেটাই আমরা চাই। পাশাপাশি জীবন তো কখনো অচল হয়ে থাকতে পারে না, যে কারণে এখন রোজার মাস, অনেকেরই একটু জীবন জীবিকার প্রয়োজন রয়েছে, সেজন্য আমরা কিছু কিছু ক্ষেত্রে শিথিল করেছি। আমাদের স্বাস্থ্যকর্মীরা, ডাক্তার, নার্স, অন্যান্য স্বাস্থ্যকর্মী, আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, পুলিশ বাহিনী সহ অন্যান্য বাহিনীগুলি, আমাদের সশস্ত্র বাহিনী, আমাদের অন্যান্য যারা আমাদের প্রশাসনের কর্মকর্তা, প্রত্যেকে কিন্তু দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন মানুষের সেবা করতে। আর এই সেবা করতে গিয়ে অনেকে জীবনও দিয়েছে, অনেকে অসুস্থ হয়ে পড়ছেন। যারা অসুস্থ হয়ে পড়েছেন তারা দ্রুত আরোগ্য লাভ করুক, যারা জীবন দিয়েছেন তাদের আমি আত্মার মাগফিরাত কামনা করি, কিন্তু তারা জাতির জন্য জীবন দিয়েছে। আজকে আমাদের চেষ্টা করতে হবে যে আমরা যারা আমাদের বিত্তশালী আছে এবং সকলে কিন্তু পথে নেমেছে, সাহায্য করছে, তারপর আমি বলবো যে আরও বেশি অন্তত যাদের সামর্থ্য আছে তারা আপনার আশেপাশে কেউ যদি দরিদ্র থাকে তাদের পাশে দাঁড়ান, সাহায্য করেন। আমি ধন্যবাদ জানাই আমাদের যে ফসল তোলার সময় যে সমস্যাটা ছিল, কারণ যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণ বন্ধ। সাধারণত আমাদের এক এক অঞ্চলে ধান কাটতে অন্য অঞ্চল থেকে লোক আসে, তারা ধান কাটে, ধানের অংশ নিয়ে যায়, টাকা নিয়ে যায়, কিন্তু এবার সেই সুযোগটা সীমিত ছিল। তারপরে যখন আমরা এই ব্যাপারে উদ্যোগ নিলাম, আমাদের প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষার যথেষ্ট ব্যবস্থা নিল, যারা ধান কাটতে চাইল তাদেরকে জায়গায় জায়গায় পৌঁছে দিল, কিন্তু সেখানেও কিন্তু লোকবলের অভাব ছিল। আমি প্রথমে আমাদের ছাত্রলীগকে আহ্বান জানালাম যে যেখানে আছে যার নিজের এলাকা সব জায়গায় তাদের নামতে হবে এবং ধান কাটায় কৃষকের পাশে দাঁড়াতে হবে। মনে রাখতে হবে এই ধান থেকেই কিন্তু চাল হয়, আর এই চাল থেকে কিন্তু ভাত হয়, আর সেই ভাত খেয়ে আমরা বাঁচি, আমাদের মূল খাদ্য। কাজে সেই কাজ করতে লজ্জার কিছু নেই বা গর্বের বিষয় যে আমরা যেটা খেয়ে জীবন বাঁচাই সেই জায়গাটায় আমরা শ্রম দেব না, এই দৈন্যতাটা যেন কারো মনে না থাকে। সত্যি আমি খুব আনন্দিত এবং সবাইকে আমি ধন্যবাদ জানাই যে ছাত্রলীগ আমার সাথে সাথে আমি দেখেছি যে আমাদের কৃষক লীগের সকলে নেমে গেছে, আমাদের যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, আওয়ামী লীগের নেতৃবৃন্দ যে যেখানে ছিল প্রত্যেকেই নেমে পড়েছে এবং এই ধান কাটার সাহায্য করেছে। এবং আজকে আমাদের সারা বাংলাদেশে কৃষকের গোলা ভরা ধান। আগামীতে আবার যে ফসল ফলাতে হবে, আমি ইতিমধ্যে নির্দেশ দিয়েছি যে আমাদের 1 ইঞ্চি জমি অনাবাদি থাকবে না। কারণ একটা কথা মনে রাখতে হবে, এখন যেমন শিল্প কলকারখানা সেভাবে চলতে পারছে না, আমদানি রপ্তানি সীমাবদ্ধতা দেখা দিচ্ছে, সেরকম অবস্থায় আমাদের দেশে মানুষের জন্য খাদ্যের অভাব না হয় সেই দিকে লক্ষ্য রেখেই আমাদের যে জমি আছে, উর্বর জমি এবং আমাদের মানুষ আছে, সেটাই আমাদের কাজে লাগাতে হবে। অন্তত ঘরের খাবার উৎপাদন করে ঘরের মানুষ খাবে, দরকার হলে আরও পাড়া প্রতিবেশী অর্থাৎ অন্যান্য দেশ যদি কোনো অভাব হয় আমরা সেখানে সহযোগিতা করব, সেই চিন্তা করেই আমাদের কিন্তু ফসল ফলাতে হবে। যে ধরনের ফসল যেখানেই হোক সেটুকু আমাদের ফলাতে হবে এবং সেভাবে আমাদের স্বয়ংসম্পূর্ণ থাকতে হবে। এ ব্যাপারে কৃষি মন্ত্রণালয়কে ইতিমধ্যে নির্দেশ দেওয়া হয়েছে এবং যথাযথ ব্যবস্থা আমরা নিয়েছি। আমাদের যেহেতু সব কিছু একটা অচল অবস্থা, সেখানে যারা অন্তত শ্রম দিয়ে জীবনযাপন করত তাদের জীবনটা একেবারে স্থবির হয়ে যায়, কারণ তাদের আয়ের কোনো পথ থাকে না। তাদের কথা চিন্তা করে, এবং আপনারা জানেন যে আমরা মুজিব বর্ষ উদযাপন করছি, এই মুজিব বর্ষ উদযাপনে আমাদের অনেক পরিকল্পনা ছিল, আমাদের বাজেটেও কিছু টাকা ছিল এবং আমরা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছিলাম। জনগণের কথা চিন্তা করে আমরা সেই সব কাজগুলি সব স্থগিত করে দিই, বন্ধ করে দিই। যেটুকু আমরা অনলাইন অথবা টেলিভিশন, রেডিওর মাধ্যমে প্রচার সম্ভব আমরা সেটা প্রচার করে যাচ্ছি, কিন্তু আমরা মূল কাজগুলি বন্ধ করে দিই। তো এইভাবে আরও অনেকগুলি বিভিন্ন দৈনন্দিন অনেক কাজ সরকারের ছিল যেগুলি মানে করা এখন সমীচীন না, সেগুলো আমরা বন্ধ করে দিয়ে আমরা যেটা চিন্তা করেছি, আমি ধন্যবাদ জানাই আমাদের অর্থ মন্ত্রণালয়কে, অর্থ সচিব এখানে আছেন, যদিও মন্ত্রী নেই, এবং আমাদের বাণিজ্য ব্যাংকের গভর্নর আছেন, সবাইকে নিয়ে বারবার বসি, মিটিং করি এবং আমি বলি যে কোথা থেকে কিছু টাকা জোগাড় করা। বিশেষ করে আমাদের দেশের যারা একেবারে যেমন ভাসমান মানুষ রয়েছে, নির্মাণ শ্রমিক আছে, গণপরিবহন শ্রমিক, রেস্টুরেন্ট শ্রমিক, ফেরিওয়ালা, রেলওয়ে কুলি, মজুর, ঘাট শ্রমিক,
তারপরে এই যে নারী সুন্দর নরসুন্দর যেটা আর কি আমরা নাপিত বলি, বা হেয়ার ড্রেসার, ফেরিওয়ালা, দিনমজুর, রিক্সা ভ্যান গাড়ি চালক, নিম্নবিত্ত আয়ের লোক সহ বিভিন্ন ধরনের মানুষ যারা দৈনন্দিন কাজ করে খেত, বা একটু চা বিক্রি করেও খেত, বা একটা দোকান দিয়ে খেত, তা মানে কুলে মোটি মজুর যারা, তাদের কোনো কাজ নেই। কারণ মানুষ যাতায়াত করে না, তাদের কাজ থাকবে কোত্থেকে? অফিস আদালত বন্ধ, সেখানে তারা শ্রম দিতে পারছে না, তাদের যে দিনে আয়টা আসে আয়ের পথ বন্ধ। তো তাদেরকে কীভাবে এই রমজান মাসে আমরা একটু সাহায্য করতে পারি, তো সেইভাবে অনেক হিসেব নিকেশ করে আমরা কিছু অর্থ সাশ্রয় করার চেষ্টা করেছি, কিছু অর্থ আমরা ইতিমধ্যে ব্যবস্থা করেছি, এবং সেই লক্ষ্য নিয়েই আমরা ইতিমধ্যে প্রায় প্রতিজন আমরা আরও 50 লক্ষ মানুষকে আমরা সাহায্য দেবো। ইতিমধ্যে আপনারা জানেন যে আমরা 50 লক্ষ মানুষকে কার্ড দিয়ে, রেশন কার্ড মাত্র 10 টাকায় তারা চাল কিনতে পারে। আমরা ওএমএসের মাধ্যমে এই 10 টাকায় চাল কেনার ব্যবস্থা করে দিচ্ছি। তাছাড়া আমাদের সামাজিক যে নিরাপত্তা বেষ্টনী, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধাদের ভাতা, বিভিন্ন ভাতাগুলি আছে, সে ভাতাগুলি যেমন অব্যাহত থাকছে, ভাতাগুলি আমরা দিচ্ছি, বিভিন্ন সহায়তা আমরা দিচ্ছি। আমরা আমাদের মাতৃত্বকালীন ভাতা দিচ্ছি, মাতৃদুগ্ধ দানকারী ভাতা দিচ্ছি, এরকম বিভিন্ন ভাতা, সে ভাতাগুলি আমাদের যেমন চালু থাকবে। তো এদের বাদ দিয়ে এবং ওই 10 টাকায় যাদের রেশন কার্ড তাদের বাদ দিয়ে বাকি যারা রয়ে গেছেন তাদের জন্য কিছু করা, এটাই আমাদের একটা লক্ষ্য ছিল। সেই লক্ষ্য সামনে নিয়েই ইতিমধ্যে আমরা ব্যবস্থা নিচ্ছি। তাছাড়া যারা ভিজিডি, ভিজিএফের মাধ্যমে খাদ্যশস্য পান, আমাদের মৎস্যজীবী থেকে শুরু করে সকলেই সেই সহযোগিতাটা সময় পেয়ে থাকেন। তো যারা সহযোগিতা পান তাদের বাইরে যারা এখন রয়ে গেছেন, যারা অন্তত নিজেরা কিছু কাজ করে নিজের জীবন জীবিকা নির্বাহ করতেন, তাদের কথা চিন্তা করেই আমরা তাদেরকে, আমরা যে টাকাটা অন্তত মানে সংগ্রহ করতে পেরেছি, এখানে প্রায় 1200 কোটি টাকা, এই 1200 কোটি টাকা আমরা 2500 টাকা করে একজনকে, অর্থাৎ 2500 টাকা করে জনপ্রতি এককালীন নগদ সহায়তা আমরা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আর এই টাকাটা দেওয়ার জন্য আমরা কিন্তু কমিটি করেছি, সে কমিটিটা বারবার যাচাই বাছাই করা হয়েছে, এবং সেখানে দ্বৈততা পরিবহন করা, অর্থাৎ দ্বৈততা পরিহার করার ব্যবস্থা করেছি। কোনো যারা একবার পান, যাদের নাম আছে তারা নেবেন না, তাদের নাম বাদ যাবে, এই দ্বৈততা থাকবে। যারা পাচ্ছেন তারা পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বিজেপি পাচ্ছেন, বয়স্ক ভাতা পাচ্ছেন, তারা না, তার বাইরে যারা কিছুই পাচ্ছেন না, সেই না পাওয়া যারা, তাদের জন্য কিন্তু এই ব্যবস্থাটা। কাজে এই তালিকাটা করার সময় বারবার আমরা অনুরোধ করেছি যে এই বিষয়টা যেন অবশ্যই নজরে থাকে, যে এই দ্বৈততা পরিহার করে দিয়ে তাদের বাইরে যারা, তাদেরকে দেওয়া। অর্থাৎ আমি আগেই বললাম যে আমাদের যারা ভাসমান মানুষ আছে, নির্মাণ শ্রমিক আছে, পরিবহন শ্রমিক আছে, কুলি মজুররা আছে, আমাদের ঘাট শ্রমিক আছে, আমাদের ফেরিওয়ালা আছে, দিনমজুর, রিক্সা ভ্যান গাড়ি চালক থেকে শুরু করে এরকম যারা একেবারে নিম্নবিত্ত আয়ের লোক, তারা যাতে পায়, আমরা তাদের কথা চিন্তা করেছি এবং তাদের তালিকাটাই করা হয়েছে। আর এই তালিকা আমরা যে টাকাটা দেব, এটা কারোর মাধ্যমে না, প্রত্যেকেরই এখন মোবাইল ফোন সকলেরই আছে, এই মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি টাকাটা সকলের হাতে চলে যাবে। আমরা সেই ব্যবস্থাটাই নিচ্ছি যে মোবাইল ফোনের মাধ্যমে এই টাকা আমরা দিয়ে দিতে চাচ্ছি, যাতে করে মানুষের হাতে সরাসরি টাকাটা পৌঁছে যায়। আমরা এই একদিকে মুজিব বর্ষ, তারপর এখন রমজান মাস, সামনে ঈদ, এইসব বিষয়গুলি চিন্তাভাবনা করেই আমরা এই সিদ্ধান্তটা নিয়েছি। আমি জানি যে মানুষের জীবনের চাহিদা সবটুকু আমরা করতে পারবো না, বা সে সমর্থন নেই, বা তারপরেও আমি মনে করি যে আমাদের যেহেতু প্রচুর খাদ্যশস্য উৎপাদন হয়েছে, অন্তত খাদ্যের কষ্ট কারো হবে না আল্লাহর রহমতে, সেটা আমরা যেমন ব্যবস্থা করতে পারবো। কিছু নগদ সাহায্য দেওয়া একান্ত অপরিহার্য, আমরা সেটুকু ব্যবস্থা করছি। সেই সাথে সাথে যারা এখন বেকার আছেন তারা কিন্তু কিছু কাজ করতে পারেন, আপনাদেরও যেখানে জমি জমা আছে একটু কিছু চাষবাস করা, কিছু কাজ করা, নিজেরা উদ্যোক্তা হয়ে একটু কাজ করে নিজের যেমন আর্থিকভাবেও আপনারা দাঁড়াতে পারেন, বা অন্য কাজ করেন যেটা দেশের সহায়তা হতে পারে। একেবারে বেকার বসে না থেকে নিজেরা কিছু কিছু কাজ করলে পরে সেটা শারীরিকভাবে, মানসিকভাবে
শক্তি পাবেন, আর দেশের উপকার হবে, পরিবারের উপকার হবে, সেটাও আপনারা অন্তত করতে পারবেন। সেই দিকে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি। এর পাশাপাশি আপনারা জানেন যে শিক্ষাকে আমরা গুরুত্ব দিয়েছি। স্বাধীনতার পরপরই জাতির পিতা একটা শিক্ষা কমিশন গঠন করেছিলেন, বিশিষ্ট বৈজ্ঞানিক তিনি ডক্টর কুদরতে খোদাকে দিয়ে তিনি একটা রিপোর্টও পেশ করেছিলেন, সেটা প্রায় 74 সালের শেষের দিকে। আমাদের দুর্ভাগ্য যে সেটা তিনি বাস্তবায়ন করে যেতে পারেননি। পরবর্তীতে আমরা সরকারে যখন আসি তখন আবার একটা শিক্ষা কমিশন গঠন করে একটা রিপোর্ট তৈরি করি, কিন্তু মাত্র 5 বছর সময় পেয়েছিলাম, বাস্তবায়ন করতে পারিনি। পরবর্তীতে যারা ক্ষমতা এসেছিল সেটা আর তারা কার্যকর করেনি। দ্বিতীয়বার যখন আমরা সরকার এসে তখন আবার আমরা সেই শিক্ষা নীতিমালা প্রণয়ন করি এবং সেটা আমরা বাস্তবায়ন শুরু করেছি। শিক্ষাকে আমরা সব থেকে গুরুত্ব দিয়েছি, তার কারণ আমরা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে হলে আমার একটা শিক্ষিত জাতি দরকার। কিন্তু সেই শিক্ষাটাকে আমরা একেবারে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া সেই ব্যবস্থাও আমরা নিয়েছি। পাশাপাশি আমরা যেমন শিক্ষা সহায়তা দিয়ে যাচ্ছি, বিনামূল্যে বই বিতরণ করে যাচ্ছি, একটা প্রি প্রাইমারি থেকে আমরা শিক্ষা দেওয়া শুরু করেছি, প্রি প্রাইমারি থেকে মানে মাধ্যমিক পর্যন্ত আমরা দিচ্ছি। আমাদের মেয়েদের শিক্ষা উচ্চ মাধ্যমিক এবং একবারে 12 ক্লাস পর্যন্ত অবৈতনিক করে দেওয়া হয়েছে। উচ্চশিক্ষায় অনেক মেধাবী ছাত্ররা আছে যারা হয়তো একটা পর্যায়ে এসে শিক্ষার সুযোগটা পায় না, তারা এই সুযোগ থেকে যাতে বঞ্চিত না হয় তাদের জন্য আমরা বৃত্তির ব্যবস্থা করেছি। আমরা প্রাইমারিতে যে বৃত্তি দিই সে টাকাটা মায়ের কাছে মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি পৌঁছে যায়। প্রায় 2,04,00,000 শিক্ষার্থী সেই প্রাইমারি থেকে নিয়ে মাধ্যমিক পর্যন্ত তারা কিন্তু বৃত্তি পাচ্ছে। এর বাইরেও একটা শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ড আমি প্রধানমন্ত্রীর দপ্তরে আমরা প্রতিষ্ঠা করেছি। এই শিক্ষা সহায়তা ট্রাস্ট ফান্ডের মাধ্যমেও আমরা কিছু শিক্ষা সহায়তা দিয়ে থাকি, যেটা বিশেষ করে আমরা এটা দেই আমাদের উচ্চশিক্ষায় মেধাবী ছাত্রছাত্রী যারা তাদের জন্য। কাজে এখানে আমরা ট্রাস্টে একটা স্থায়ী তহবিলও গঠন করা আছে, সেখান থেকে যে টাকাটা বাৎসরিক আসে সেখান থেকে আমরা এই টাকাটা বরাদ্দ করি। এখানে অনেক সময় অনেক সমাজে বিত্তবানরা তারা সহযোগিতা করেছেন, অনেকে অনুদানও দিয়েছেন, সেখান থেকে সেটাকে আমরা বাড়াতে চেষ্টা করি। আর আমরা এই ট্রাস্টের মাধ্যমে স্নাতক পর্যায়ে যেমন 2019 সালে 2,09,674 জন ছাত্রছাত্রীর মাঝে উপবৃত্তি বাবদ 102,74,02,600 টাকা এবং টিউশন ফি বাবদ 8,66,41,200 টাকা বিতরণের কার্যক্রম আমরা হাতে নিই এবং সেটাই এখন আমি উদ্বোধন করব। কারণ আমরা প্রতি বছর একটা হিসাব করি এবং সেইভাবে ওই টাকা থেকে যেটা আসে আমরা এই উপবৃত্তি হিসেবে বা বৃত্তি হিসেবে এটা আমরা দিয়ে থাকি। আমরা যে 2,04,00,000 শিক্ষার্থীকে বৃত্তি দিই সেটার বাইরেই আমরা আবার সেটা সহই, অর্থাৎ তার মাঝে এই 2,00,000 প্রায় 9,674 জন তাও এসে যুক্ত, সব মিলিয়ে আমরা এই বৃত্তিটা দিয়ে যাই। তো যেহেতু প্রধানমন্ত্রীর ট্রাস্টের মাধ্যমে আমরা দিচ্ছি, কাজে আমরা সেটাও আমরা একই অনুষ্ঠানে একসাথে এখানে আমরা উদ্বোধন করতে যাচ্ছি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের ছেলেমেয়েরা যারা খুব মেধাবী, কারণ বিশ্ব এগিয়ে যাচ্ছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের চলতে হবে। বাংলাদেশ পিছিয়ে থাকবে এটা হতে পারে না। মহান মুক্তিযুদ্ধে জাতির পিতার নেতৃত্বে আমরা বিজয় অর্জন করেছি, আমরা বিজয়ী জাতি। আমাদের সবসময় মনে রাখতে হবে যে আমরা বিজয়ী জাতি। যত ঝড়ঝাপটা আসুক, যত আঘাত আসুক, যাই আসুক না কেন, আমাদেরকে সবসময় আমরা বিজয়ী জাতি হিসেবে এই কথাটা চিন্তা করে মাথা উঁচু করে চলতে হবে। একদিকে আমাদের এই জন্য শিক্ষার ব্যবস্থা করা, তাছাড়া আমাদের স্বাস্থ্যসেবা আমরা একেবারে গ্রামে তৃণমূল মানুষের কাছে স্বাস্থ্যসেবা নিয়ে গেছি। আপনারা জানেন কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে আমরা চিকিৎসা যেমন দিচ্ছি, প্রাথমিক চিকিৎসা বিনা পয়সায় 30 প্রকার ঔষধও আমরা বিতরণ করছি। আর এখন এই COVID-19 অর্থাৎ এই করোনা ভাইরাস এটা মোকাবেলা করার জন্য আমরা স্বাস্থ্যসেবার ব্যবস্থা এবং সুরক্ষার ব্যবস্থা করেছি। প্রত্যেকটা জেলা উপজেলায় পর্যন্ত আমরা এই চিকিৎসা সেবার ব্যবস্থাটা করে দিচ্ছি। ইতিমধ্যে আমরা 2,000 ডাক্তার নিয়োগ দিয়েছি, তাদেরকে এই করোনা ভাইরাস এই চিকিৎসার ব্যাপারে তাদেরকে আমরা ট্রেনিং দিয়ে ইতিমধ্যে তাদের আমরা কাজে লাগাচ্ছি এবং তাদের এই কাজের সাথে সাথে ট্রেনিংও পাবে। 6,000 নার্স আমরা নিয়োগ দিয়েছি অতিরিক্ত, এই কয়েকদিনের মধ্যে আমরা এটা দিয়েছি যাতে করোনা ভাইরাসে
আক্রান্ত যারা যেন যথাযথ চিকিৎসা পায় এবং নার্সিং সেবাটা পায় সেদিকে লক্ষ্য রেখে আমরা এই পদক্ষেপটা দ্রুত নিয়েছি। এই সাথে সাথে আমরা আরও কিছু লোক নিয়োগ দেব, যেখানে আমাদের অনেক টেকনিশিয়ান দরকার হবে এবং আরও লোক লাগবে, তারও ব্যবস্থা আমরা নিচ্ছি। ইতিমধ্যে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নির্দেশ দেওয়া হয়েছে তাদের কী কী ধরনের লোক দরকার সেটা তারা হিসাব করবে, আমরা সেগুলিও সাথে সাথে নিয়ে নেব। অর্থাৎ একদিকে করোনা ভাইরাস সেটাকে মোকাবেলা করে দেশের মানুষের জানমাল রক্ষা করা এবং তাদের সুচিকিৎসার ব্যবস্থা করা এবং দ্রুত তারা সুস্থ হয়ে ফিরে আসুক সেই ব্যবস্থা করা। অপরদিকে আমরা আজকে আমাদের যারা একেবারে মানে নিম্ন পর্যায়ে পড়ে থাকা মানুষগুলি তাদের কিছু আর্থিক সহায়তা দেওয়া সেই ব্যবস্থা দিচ্ছি। তাছাড়া ত্রাণ বিতরণের ক্ষেত্রে সমগ্র বাংলাদেশে অত্যন্ত সুপরিকল্পিতভাবেই কিন্তু এই ত্রাণ বিতরণ চলছে এবং সেটা আমি প্রতিনিয়ত খবর নিয়ে থাকি একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত। আমরা যেমন সরকারের পক্ষ থেকে দিচ্ছি, বিভিন্ন বিত্তবানরা দিচ্ছেন, বিভিন্ন এবং আমাদের দলের পক্ষ থেকেও আমরা আমাদের কমিটি করে দিয়ে সারা এলাকায় প্রত্যেকটা একবার ইউনিয়ন পর্যায় পর্যন্ত করে আমরা সেখানেও আমাদের সাধ্যমতো ত্রাণ বিতরণ করে যাচ্ছি। অর্থাৎ কোনো মানুষ যেন মানে না খেয়ে কষ্ট না পায়, বিনা চিকিৎসার জন্য না কষ্ট পায়, সেদিকেও আমরা দৃষ্টি দিচ্ছি। কাজে সেদিকে লক্ষ্য রেখে আমাদের সমস্ত কার্যক্রম আমরা পরিচালনা করছি। এক্ষেত্রে দেশবাসীকে আমি বলবো যে আপনারা সবাই আস্থা রাখবেন, বিশ্বাস রাখবেন, মনোবল রাখবেন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলার জন্য সবসময় প্রস্তুত থাকবেন। এই কথাটাই আমি আপনাদেরকে বারবার বলছি এবং আবারও বলতে চাচ্ছি। সে কথা বলে আজকে আমি ইতিমধ্যে আমাদের যে মোবাইল ব্যাংকিং, অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে আমরা যে এখন টাকাটা দেব সেটা আপনারা জানেন, আমি আগেই বলছি যে মোবাইল ফোনের মাধ্যমে আমরা কিন্তু নগদে এই টাকা সকলের হাতে পৌঁছে দিচ্ছি। এটা কারো মাধ্যমে না, সরাসরি যাচ্ছে। আমাদের মানে বাংলাদেশ ব্যাংক এই ব্যাপারে যথাযথ ব্যবস্থা নিয়েছে এবং আমরা টাকাটা প্রধানমন্ত্রীর দপ্তরটা সম্পূর্ণ নজরদারিতে আছে। আমরা সেই নজরদারি করেই আমরা 50 লক্ষ পরিবারের মধ্যে নগদ অর্থ প্রদান, সহায়তা প্রদান এই কর্মসূচিটা আমরা হাতে নিয়েছি। এর একটা নির্দেশিকাও আমরা দিয়েছি এবং এরপরে ভবিষ্যতে আমরা যেটা করতে চাচ্ছি, যেমন আমাদের দেশে আরও কিছু মানুষ পড়ে আছে, যেমন আমাদের হিজড়া, বেদে বা বিভিন্ন শ্রেণীর মানুষ, আমাদের সমাজ কল্যাণ মন্ত্রণালয় তাদের সহযোগিতা করবে। কিছু আমরা সহযোগিতা তাদের করে থাকি, কিন্তু তাদের ভাতাও কিছু দেওয়া হয়ে থাকে। কাজে সেখানেও তাদেরকে দেখা যে তারা যেন যথাযথভাবে কাজের ব্যবস্থা পায় সেটা দেখবে। আমাদের মহিলা ও শিশু মন্ত্রণালয় সে মা এবং শিশুদের কি কি প্রয়োজন এই করোনা ভাইরাসের সময় তাদের জন্য কি করা যায় সে বিষয়টা তারা দেখবে। এইভাবে প্রত্যেকটা দিকে আমরা দেখব। আরেকটা উদ্যোগ আমরা নিয়েছি, আপনারা জানেন যে আমি যখন প্রথমবার সরকারে আসি, আমাদের যুবক শ্রেণী যারা তারা যে বেকারত্ব নিয়ে ঘুরে বেড়ায়, এই বেকারত্বের অভিশাপ নিয়ে ঘুরে যাতে না বেড়ায় তার জন্য আমি একটা বিশেষ ব্যাংক তৈরি করে দিয়েছিলাম, কর্মসংস্থান ব্যাংক। সে সময় এই ব্যাংকের থেকে সেই সময় থেকে এখনও আছে যে বিনা জামানতে একজন যুবক, সে শিক্ষিত হোক আর বেকার হোক বা অশিক্ষিত হোক, যে কোনো একজন যুবক বা তরুণ বা তরুণী, তারা কোনো জামানত ছাড়াই এখান থেকে স্বল্প সুদে তারা 2 লক্ষ টাকা ঋণ নিতে পারবে এবং এই ঋণ নিয়ে তারা নিজেরা ব্যবসা করতে পারবে অথবা যৌথভাবে কয়েকজন বন্ধুবান্ধব মিলে যৌথভাবে তারা ব্যবসা বাণিজ্য করতে পারবে। সেই সুযোগটা সৃষ্টির জন্য এই কর্মসংস্থান ব্যাংক আমি তৈরি করি। এই কর্মসংস্থান ব্যাংকের থেকেও এই ঋণটা আমরা আরও বৃদ্ধি করবার জন্য ইতিমধ্যে এই ব্যাংকে আমরা আরও 2000 কোটি টাকা সেখানে আমানত দেওয়া হয়েছে, তাই না? 2000 দেওয়া হবে। আমরা আরও 2000 কোটি টাকা সেখানে বিশেষ আমানত দিয়ে দেব। ওখান থেকে আমাদের এই যুবক শ্রেণী যাতে বেকার হয়ে ঘুরে না বেড়ায় তার জন্য তারা সেখান থেকে ঋণ নিতে পারবে, নিজেরা ব্যবসা বাণিজ্য করতে পারবে। আমাদের যারা প্রবাসী তারাই কিন্তু আমাদের রেমিটেন্স পাঠায়, কাজে তাদের এই অর্থ প্রেরণ বা তারা যেন ঘরবাড়ি বিক্রি না করে ঋণ নিয়ে বাইরে যেতে পারে, বিদেশে যেতে পারে তাদের কর্মসংস্থানের জন্য, তার জন্য প্রবাসী কল্যাণ ব্যাংক নামে আমি আরেকটি বিশেষ ব্যাংক প্রতিষ্ঠা করে দিই। সেই ব্যাংকেও আমরা আরও টাকা দেবো। সেখানেও
সেখানেও আমরা আরও অতিরিক্ত 500 কোটি, এর আগে আমরা ওখানে প্রায় 400 কোটি টাকা দিয়েছি, আমরা আরও 500 কোটি টাকাও সে ব্যাংকে জমা দিয়ে দিচ্ছি। কারণ আপনারা জানেন যে এখন প্রবাসে কাজের পরিধিতে সীমিত হয়ে গেছে, সেখানেও বহু মানুষ এখন কাজ হারাচ্ছে, অনেকে দেশে ফিরে আসছে, তারা আমার দেশের নাগরিক, তারা ওখানে যে কষ্ট করুক আমি চাই না, সে তারা ফিরে আসবে, কিন্তু এখানে এসে তারা যেন কিছু কাজ করে খেতে পারে, তাদের সেই কর্মসংস্থানের ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। সেই কারণে আমরা তাদেরকে তারা যাতে এই সুযোগটা পায় সেই জন্য ওই ব্যাংকে আরও 500 কোটি টাকা আমরা দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমরা পল্লী সঞ্চয় ব্যাংক আছে, সেই ব্যাংকে আপনারা জানেন যে আমার বাড়ি আমার খামার, এই একটা কর্মসূচি নিয়ে দারিদ্র্য বিমোচনের জন্য ব্যাপকভাবে আমরা কাজ করে যাচ্ছি। সেখানেও তাদেরকেও আমরা একটা ব্যাংক তৈরি করে দিয়েছি, কারণ এটা প্রকল্পের মাধ্যমে চলছে, ভবিষ্যতে যেন প্রকল্পে না চলে, যারা এখানে সমিতি করবে বা সমবায় করে নিজের ব্যবসা নিজে চালাতে পারবে, প্রকল্পের থেকে ধীরে ধীরে তারা নিজের পায়ে দাঁড়াবে এবং তাদের সঞ্চয় তাদের ব্যাংকে থাকবে, ব্যাংকের মালিক তারা, ওখান থেকেই তারা টাকা নেবে, ওখান থেকেই তারা তাদের ব্যবসা বাণিজ্য বা কর্মসংস্থানের ব্যবস্থা করবে। সেই কথা চিন্তা করে কিন্তু এই পল্লী সঞ্চয় ব্যাংক আমরা করেছি, সেখানেও আমরা কিন্তু এই ব্যবস্থাটা করেছি। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের অনেক মাদ্রাসায় যেখানে এতিমখানা আছে, একেবারে এতিম, যাদের কোথাও যাবার কেউ নেই, তারা খুব একটা কষ্টের মধ্যে দিয়ে ছিল, আমরা তাদের কথা চিন্তা করে ইতিমধ্যে প্রায় 6,865টি কওমি মাদ্রাসা যেখানে এতিমখানা, সেখানে আমরা আর্থিক সহায়তা দিয়েছি। প্রত্যেকটা এসে এখানে প্রায় 10 কোটির কাছাকাছি টাকা আমরা ব্যয় করেছি। এতিমে যে কোন মাদ্রাসা মানে সেখানে কতজন এতিম আছে আমরা হিসেব নিয়েছি, সেই হিসেব অনুযায়ী প্রত্যেক মাদ্রাসায় কিন্তু আমরা টাকা পাঠিয়ে দিয়েছি। প্রায় 6,865টি কওমি মাদ্রাসা যেখানে এতিমখানা আছে, যে এতিমদের বাবা মা নাই, কোথাও যাওয়ার জায়গা নেই, ওখানেই পড়ে আছে, তাদেরকে আর্থিক সহায়তা ইতিমধ্যে আমরা দিয়ে দিয়েছি। আর দ্বিতীয় পর্যায়ে আমরা আরও 7,000 কওমি মাদ্রাসাকে ঈদের আগে আর্থিক সহায়তা প্রদান করব এবং সেই পদক্ষেপ আমি নিয়েছি। এভাবে বিভিন্ন জায়গায় যেখানে যারা এতিম এসি যারাই আছে পড়ে, কোনো শ্রেণীর জন্য অবহেলিত না থাকে সেদিকে লক্ষ্য রেখে আমরা ব্যবস্থা নিচ্ছি। আর তাছাড়া আমাদের সারা বাংলাদেশের বিভিন্ন মসজিদ আপনারা জানেন, ইমাম মুয়াজ্জিন সহ ওখানে যারা থাকেন, সাধারণত এই রমজান মাসে সবাই এখানে যায়, তারাবি নামাজ টামাজ পড়ে, সেখানে মসজিদে একটা ভালো ইনকাম হয়। অবশ্য এখনও সব মসজিদে যারা মসজিদ কমিটি আছে তারা সহায়তা দিয়ে যাচ্ছে, বিত্তশালীরা দান করে যাচ্ছে, সেটা আমি জানি, সেই খবরটা আমরা রাখি। তারপরেও আমি মনে করি যে আমাদের একটা দায়িত্ব আছে। আমি ইতিমধ্যে একটা তালিকা করতে বলে দিয়েছি যে আমি সকল মসজিদে আমার এই ঈদ উপলক্ষে বা রমজান উপলক্ষে আমি কিছু আর্থিক সহায়তা দেব, সে তালিকাটাও আমরা করে দিচ্ছি এবং সেটাও আমরা দিয়ে দেব। এই কারণে আমরা দিচ্ছি। তাছাড়া আপনারা জানেন যে আমাদের প্রত্যেকটা এলাকায় সব জায়গায় মানুষের কষ্টটা দূর করা, এটাই আমার লক্ষ্য, আমি সেটাই চাই। যে আমি হয়তো এত মানুষ হয়তো অনেক বেশি দিতে পারবো না, কিন্তু কিঞ্চিত পরিমাণ দিলেও যেন আমি দিতে পারি, কেউ যেন বঞ্চিত না হয় এবং সবাইকে যেন কিছু সহযোগিতা করতে পারি, সেই চিন্তা করি আমরা এই পদক্ষেপগুলি নিচ্ছি। কাজে আমি সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই এই দীর্ঘ সময় আমার বক্তব্য শোনার জন্য। আমি জানি রোজা মুখে বক্তব্য দেওয়াও কষ্টকর আর শোনা আরও কষ্টকর। যাও আমরা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাব। আমি এই মুজিব বর্ষ উপলক্ষে যেহেতু আমরা আমাদের সমস্ত কর্মসূচি বাস্তবায়ন করতে পারলাম না, কাজে আমাদের যা যা টাকা পয়সা যেখানে যাচ্ছিল সেগুলি আমরা চিন্তা ভাবনা করে নিয়ে আমরা সেখান থেকে যেগুলি সাশ্রয় করতে পারছি সেগুলি আমরা এই অসহায় মানুষগুলি, যাদের জন্য আমার বাবা সারা জীবন কষ্ট করেছেন, তাদেরকেই আমরা এই মানে আমি বলবো সহায়তাটা দিয়ে যাচ্ছি। তা আমি আর কিছু না বলে, এটা প্রথমেই যেমন করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলার জন্য ব্যাংকিং পরিষেবার মাধ্যমে 50 লাখ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে যে আর্থিক সহায়তা, নগদ অর্থ প্রেরণ, এটা এই ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আমি শুভ উদ্বোধন ঘোষণা করছি। কোথায়
চলে আসতে দেখো। আমরা এতক্ষণ প্রধানমন্ত্রীর বক্তব্যে যুক্ত ছিলাম। 50 লাখ পরিবারকে আর্থিক সহায়তার অনুষ্ঠানে তিনি শুভ উদ্বোধন ঘোষণা করলেন। প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে এই প্রয়োজনে একটি বিরতি, আমাদের সাথেই থাকুন। বিরতি। বিরতির পর আবারও স্বাগত। প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে আমাদের সাথে ডক্টর এস.এম. আব্দুল্লাহ আল মামুন আছেন। মূলত আমরা যে বিষয়টি আলোচনা করছিলাম যে বাংলাদেশের পরিসংখ্যান আসলে কি চিত্র বলছে, কি মেসেজ দিচ্ছে, কোন দিকে যাচ্ছে, কতদিন থাকবে, এটা মানুষের একদম কমন প্রশ্ন। কি বলবেন? একটা ইনফেকশন যখন শুরু হয় তখন ওটার কতগুলো অ্যালগোরিদম আছে যেগুলো অনুযায়ী এটা একটা পর্যায়ে পিকে যায় এবং সেখানে যেতে যে সময়টা লাগে সে পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হয়। আচ্ছা, তো বাংলাদেশে যেহেতু ফার্স্ট ইনফেকশনটা ডিটেক্ট হলো মার্চের 8 তারিখে, অন্য দেশের তুলনায় দেরি করে শুরু হয়েছে। কাজে এটার পিকে পৌঁছতেও অন্য দেশের চেয়ে যে সময়টা লাগে সে সময়টা যদি আমাদের লাগে সেই হিসাবে এটা এখনো 2-3 সপ্তাহ লাগে। অর্থাৎ এই বছর এই মাসের অর্থাৎ মে মাসের শেষ অথবা আগামী মাসের মাঝামাঝি সময় পর্যন্ত এটা চলে যেতে পারে, স্টে করতে পারে। এবং যখন আমরা ম্যাসিভ হারে এই টেস্টগুলো করতে পারবো তখন কিন্তু এটা বোঝা যাবে যে পিকে যাচ্ছে এবং পিকটা বোঝা তখন সহজ হবে। এখন পর্যন্ত যে পরিমাণ টেস্ট করা হচ্ছে এটা অপ্রতুল এবং এটা আরও বেশি পরিমাণে টেস্ট করানো দরকার এবং তাতে আমরা পিকটা বুঝতে পারবো। এবং একই স্টেজে পিকে পৌঁছার পরে যদি ওই অবস্থায় ফিক্স থাকে কিছুদিন তখন আমরা এটাকে প্লেটো ফেজ বলি। এবং প্লেটো থাকার পরে এই সময় সাধারণত নেয় যে সময় সাধারণত মানুষের মধ্যে ইমিউনিটি ডেভেলপ করে যায় এবং আমরা জানি একটা যে কোনো ইনফেকশন ডিজিজ একটা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে এবং যাদের মধ্যে আমরা যে লোকগুলোকে আমরা দেখছি এই ভাইরাসের কন্ট্যাক্টে আসছে এবং পজিটিভ হচ্ছে তাদের কিন্তু মিনিমাম অ্যাবাউট 20% হয়তো সিমটোমেটিক হচ্ছে এবং 70 to 80% অ্যাসিমটোমেটিক। একটা সংখ্যা আমরা এখন দেখতে পাচ্ছি অনেকের প্রথমে নেগেটিভ ধরা পড়ছে, পরে আবার পজিটিভ হচ্ছে। এটা কেন হচ্ছে? সেটা হচ্ছে যে নেগেটিভ তখন তার ছিল না হয়তো, বা সে কন্ট্যাক্ট যেটা ছিল সেখানে তার ডাইরেক্ট এমন কোনো কন্ট্যাক্ট হয় না যেখানে সে ইনফেক্ট হতে পারে। এটা কি আমাদের টেস্টে কোনো সমস্যা আছে কিনা? টেস্টের সমস্যা আমাদের জানি এটা 65% সেন্সিটিভিটি, কাজে সেটাও একটা সমস্যা, সেখানে আমরা এরকম পেতে পারি। সেকেন্ড হচ্ছে যে স্যাম্পল কালেকশন। স্যাম্পল কালেকশনের জন্য যারা টেকনিশিয়ান বা স্যাম্পল কালেকশন করেন ওনাদের দক্ষতা একটা ইম্পর্টেন্ট থিং, কারণ আমাদের দেশে এইগুলো ব্যাপারে তারা আগে অতটা বিচক্ষণ ছিল না এবং এখনই তাদের দক্ষতাটা ডেভেলপ করছে। এবং এই স্যাম্পল কালেকশনটা যখন করা হয় তখন এটা ডিপলি ন্যাজোফ্যারিংস থেকে নিতে হয়। এই ন্যাজোফ্যারিংস পর্যন্ত যদি স্টিকটা না যেতে পারে, সুপারফিশিয়ালি না হয় এবং যেটুকু টাইম এটা রোল করতে হয় সেটা না হয়, তাহলে কিন্তু অনেক সময় স্যাম্পল আমরা নাও পেতে পারি। এবং স্যাম্পল ঠিকমতো না পেলে নেগেটিভ আসবে। পরবর্তীতে দেখা গেল তার সিমটম ডেভেলপ করার পরে সে আবার সেকেন্ড টেস্ট করাতে গেল, তখন আবার ঠিকমতো নেওয়া হয়েছে, তখন পজিটিভ আসছে, এমন হতে পারে। এবং এই চিত্র যদি চলতে থাকে এবং এভাবে যদি সংক্রমণ বাড়ে, মৃত্যুর সংখ্যা বাড়ে, তাহলে কিন্তু হসপিটালের জায়গা হবে না। তখন বাসায় যে বিপত্তিটা তৈরি হবে, আমাদের বাসাগুলো তো কনজাস্টেড, বিশেষ করে শহরের বাসাগুলো, সেক্ষেত্রে আসলে কিভাবে এই ডিস্টেন্স মেনটেন করা বা চিকিৎসা কিভাবে? এখন আমাদের যে বাসাগুলোয় আমরা অবস্থান করছি বাংলাদেশের মানুষ, তার এমন 10% বাসায় হয়তো আছে যেগুলোতে এরকম সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা সম্ভব। হয়তো একটা বাসায় 3টা রুম তো মিনিমাম লাগে, 3টা রুম, ড্রয়িং রুম, ডাইনিং এরকম যদি থাকে এবং সে বাসার সদস্য সংখ্যা 6 জন হয়, 8 জন হয়, তাহলে এটা সোশ্যাল ডিস্টেন্সিং মেইনটেইন করা। আমাদের সাথে একজন দর্শক আছেন, প্রশ্নটি একটু নিয়ে নিই। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। আচ্ছা, এটা কি সময় টেলিভিশন? আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যালো স্যার, এটা কি সময় টেলিভিশন? আচ্ছা, আমাদের ভিতরের সাউন্ডটা আমরা মনে হয় কম পাচ্ছি। হ্যাঁ, আপনি বলুন, আমরা শুনতে পাচ্ছি বোধহয়, আপনি বলুন। আচ্ছা, যাই হোক, এটা বোধহয় লাইনের সমস্যা ছিল। আমরা যেটি আলাপ করছিলাম এই বিষয়টি আসলে এই জন্য আমরা বাসায় যারা থাকবো, বাসার মধ্যে যে যারা আছি তারা আমরা অবশ্যই 3 ফিট বা 6 ফিট দূরত্ব মেনটেন করতে হবে। যেমন এখন আমরা রোজার সময় সবাই ইফতার করতে বসি, ইফতারের সময় আমরা একটা রাউন্ড টেবিলে বা একটা টেবিলে যদি আমরা বসি, সকলে ডিস্টেন্স মেনটেন না হতে পারে, যদি আমরা বাসায় 6 জন থাকি বা 4 জন থাকি, আমরা 2টা স্প্লিট হয়ে বসতে পারি। অন্য সময় তো সাধারণত আমরা সেপারেট থাকতেছি, যে সময়গুলো হতে হয়, বা এখন যেহেতু বাসায় অনেকে তারাবির নামাজ পড়ছে, এই সময়গুলো
একসাথে না পড়ে যদি আমরা সেপারেটলি নিজে নিজে পড়ি, এটা পড়া যায়, সেটাও একটা ব্যাপার। এই জিনিসগুলো কিন্তু এখন প্রযোজ্য। মসজিদে তো যাচ্ছে না, বাসায় থাকা হচ্ছে, এবং সামনে ঈদের সময় আমাদের চলে আসতেছে। ঈদের সময় সম্ভবত আমরা এবারও আমরা বাসাতেই আমাদেরকে ঈদের নামাজ পড়তে হবে। এই জন্য বাসাতে যেহেতু আমাদের কোনো গেস্ট আমরা অ্যালাউ করছি না, আমরা বাসার মেইডগুলো যাদের ফিক্সড মেইড তারা হয়তো বাসায় থাকছে, বাইরে থেকে কোনো মেইডকে আমরা আসতে দিচ্ছি না, এবং এইগুলো মেনটেন হওয়ার কারণে আমরা কিন্তু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা অপেক্ষাকৃত ইজি। ধন্যবাদ। আমাদের সাথে দর্শক আছেন, প্রশ্ন নিয়ে নিই। দর্শক, আপনার প্রশ্নটি করুন। হ্যালো। জি, হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। এই যে প্রশ্নটি হলো যে লেখা উঠছে যে করোনা ভাইরাস পৃথিবী থেকে কখনোই নাকি যাবে না, এটা ডাক্তারদের কি মতামত আমাদের দেশের? ধন্যবাদ আপনাকে। করোনা ভাইরাস কখনোই যাবে না বলা হচ্ছে, এটা আসলে অতীতেও যে সমস্ত ভাইরাল ইনফেকশনগুলো হয়েছে এবং প্যান্ডেমিক হয়েছে, তার মধ্যে অন্যতম আমাদের চোখে যেটা 100 বছর আগে আমরা জানি, যেটা স্প্যানিশ ফ্লু। এছাড়াও আমরা এর পরবর্তীতে যেগুলো পেয়েছি, সার্স ভাইরাস, মার্স ভাইরাস, এগুলো সোয়াইন ফ্লু ছিল, সোয়াইন ফ্লু, সবগুলো কিন্তু আস্তে আস্তে একটা পর্যায়ে এমন পর্যায়ে চলে আসছে, আনডিটেক্টেবল লেভেলে চলে আসছে, এবং সেগুলো তেমন কোনো হার্ম করতে পারছে না। আমরা আশা করছি এই ভাইরাসটাও এই অবস্থায় চলে যাবে, এবং একবারে যেটা হয়তো সময় লাগতে পারে, সেটা মেবি এক্সটেন্ড আপ টু দিস ডিসেম্বর অফ দিস 2020 বা নেক্সট ইয়ারও এক্সটেন্ড করতে পারে, বাট একটা পর্যায়ে এটা হোপফুলি শেষ হয়ে আসবে। কারণ এটাতে আমরা দেখছি যে ইমিউনিটি তৈরি হচ্ছে। যদি এমন হতো যে বডিতে ইমিউনিটি তৈরি হচ্ছে না, সেক্ষেত্রে এমন হতে পারতো, কিন্তু আমরা যে সমস্ত পেশেন্ট এখান থেকে রিকভারি করেছে এবং তাদের মধ্যে আমরা দেখতেছি তাদের শরীরে ইমিউনিটি বা অ্যান্টিবডি IgM IgG তৈরি হয়ে যাচ্ছে, এবং IgG তৈরি হওয়াটা যেটা লং টার্ম ইমিউনিটির লক্ষণ, এবং যদি এইভাবে আমাদের কমিউনিটিতে একটা হার্ড ইমিউনিটি তৈরি হয়ে যায়, তাহলে আনডিটেক্টেবল লেভেলে চলে যাবে ভাইরাল। তার মানে হচ্ছে একটা সময় গিয়ে এটা এমন একটা পর্যায়ে চলে যাবে যে মানুষের খুব বেশি ক্ষতি করতে পারবে না, কিন্তু থেকে যাবে নরমাল ফ্লু এর মতো। ভ্যাকসিনের জায়গাটা আসলে এখন কোন পর্যায়ে আছে? কারণ অনেক ওষুধের কথা বলা হচ্ছে, কি অবস্থায় আছে এগুলোর, মানে কি বলে, কার্যকারিতা কতটুকু আছে? অনেক দেশে তারা এগিয়ে আসছে এবং বলছে তারা ভ্যাকসিনের ব্যাপারে সাকসেসফুল হয়েছে, কিন্তু একটা ভ্যাকসিন যখন, যেটা আমরা লাস্ট যেটা জানলাম গত মাসে শেষের দিকে হলো, যেটা প্রফেসর সারা আপনার ইংল্যান্ডে, উনি পাস্টার ইনস্টিটিউটের সায়েন্টিস্ট, উনি এটা যে অ্যাপ্লাই করলেন এবং এটার কার্যকারিতা পরীক্ষা করতে আরও কয়েক মাস লেগে যাবে, 6 মাস থেকে 8 মাস লেগে যাবে, এবং এই ভাইরাসটার এগেনস্টে যদি ভ্যাকসিনটা তৈরি হয়ে যায় সাকসেসফুলি, তো এটা অবশ্যই এটা ম্যানকাইন্ডের জন্য একটা বিরাট সাকসেস। তবে একটা আশঙ্কা যে ভাইরাসটা এত বেশি চেঞ্জিং নেচার, RNA ভাইরাস, এবং RNA ভাইরাসগুলো যে চেঞ্জিং এর নেচার, জেনোম সিকোয়েন্স করে দেখা গেল যে একটার সাথে একটা মিল নেই প্রায়, একটা ইটালি যেটা ইউরোপিয়ান, একটা আমেরিকান, একটা আমাদের এশিয়ান, একটা ডিফারেন্ট কাজ করছে। কাজে যে ভ্যাকসিনটা আবিষ্কৃত হবে, সেই ভ্যাকসিনটা আলটিমেটলি সবার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা সেটাও একটা সন্দেহ থেকে যায়। যে সমস্ত একই ভাইরাস বটে, কিন্তু ভাইরাসের যেহেতু জিনোম সিকোয়েন্স আলাদা হচ্ছে, এবং সেক্ষেত্রে দেখা গেল যে একটা গ্রুপ পিপলের উপর কাজ করলে আর একটা পিপলের উপর কাজ করতে নাও পারে। এমনকি আমরা যেমন ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন যে প্রতি বছর ইউজ করি, এটা কিন্তু প্রতি বছর তৈরি করতে হয়, নিউ ভ্যাকসিন এভরি ইয়ার, একই ভ্যাকসিন পরের বছর চলে না, এবং সেই ক্ষেত্রে করোনা ভাইরাসটার ক্ষেত্রেও হয়তো একাধিক ভ্যাকসিন লাগতে পারে। এর জন্য অনেক ধন্যবাদ ডক্টর SM আব্দুল্লাহ আল মামুন, আপনি আজকে আমাদের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানে সময় দিলেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আজকে ধন্যবাদ। দর্শক, আজকের প্রশ্নোত্তর করোনা ভাইরাস অনুষ্ঠানের এখনকার পর্ব শেষ করছি। পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই নিরাপদে থাকবেন। ধন্যবাদ সবাই।